নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সের তৃতীয় চ্যাপ্টার রাসায়নিক গণনা অর্থাৎ কেমিক্যাল ক্যালকুলেশন নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করার আগে আমরা প্রায়শই লক্ষ্য করেছি কি বেশিরভাগ ছাত্রছাত্রী এই চ্যাপ্টারটা ভালো করে পড়তে চায় না বা পরীক্ষার খাতায় এই চ্যাপ্টারের উত্তর করতে চায় না। তার প্রধান কারণ হচ্ছে এই চ্যাপ্টারটা মূলত ম্যাথমেটিক্স বেসিস। ম্যাথ মানে সবার মধ্যে একটা ভয়, আমি পারবো না, আমার দ্বারা ম্যাথ হবে না, সবার মধ্যে যেন করোনা জ্বর চলে আসে। আমি বলছি আমার এই ভিডিওটা ভালো করে ফলো করো, তাহলে আশা করি এই চ্যাপ্টারটা তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে এবং তোমরা এই চ্যাপ্টার থেকে একটা নাম্বারও ছাড়বে না, এটা আমার গ্যারান্টি। তো এই চ্যাপ্টারটা না করার পিছনে আরও কিছু কারণ আছে। ছেলেরা যেমন ম্যাথ ভয় পায়, পড়তে চায় না, এখানে কিছু শেখার নেই, স্যারেরাও পড়ার সময় এখানে কিছু বলার নেই, এখানে শুধু ম্যাথ আছে তোমরা করে নেবে, এরকম ব্যাপার। শিক্ষক মহাশয়রাও বিশেষত প্রাইভেট টিউটররা অনেক সময় এই চ্যাপ্টারটা অমিট করে যাবে। তখন ছাত্ররা ভাবে স্যার পড়ায়নি আর আমরা পড়ে কি করবো, আমরা কি আর দিগ্গজ, আমরা এসব পারবো না। এসব না ভেবে আমাকে সায়েন্সে, ফিজিক্যাল সায়েন্সে 100% মার্কস ক্যারি করতে হবে, তার জন্য এই চ্যাপ্টারটা আমাকে পড়তে হবে, জানতে হবে এবং আমার ভিডিওটা তোমরা যদি ভালো করে ফলো করো তাহলে দেখবে এখান থেকে যত মার্কসই আসুক না কেন তুমি সেটা সবার আগে করার চেষ্টা করবে। আমি বলছি তোমাদেরকে, গ্যারান্টিতে বলছি, আজকে তোমরা ভালো করে আমার ভিডিওটা দেখো, তারপরে তোমরা দেখবে যে এই চ্যাপ্টারটা তোমাদের কাছে কতটা সহজ হয়ে গেছে। ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সের সিলেবাসে যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে সব থেকে সহজতম বলবো না, দ্বিতীয় সহজতম চ্যাপ্টার হচ্ছে এই চ্যাপ্টারটা। প্রথম সহজতম চ্যাপ্টার অর্থাৎ প্রথম যে চ্যাপ্টারটি আছে পরিবেশের জন্য ভাবনা, সেটার জন্য খুব একটা বেশি পড়তে হয় না, আর এটার জন্য দু একটা ম্যাথ করা ছাড়া আর কিছুই তেমন কিছু পড়তে হয় না। তো সুতরাং ভালো করে ভিডিওটা দেখো, দেখার পরে তোমরা বুঝতে পারবে যে এটা থেকে আমরা এক নাম্বারও এই চ্যাপ্টার থেকে আমরা ছাড়বো না এবং পরীক্ষার প্রশ্নপত্রে আগে দেখবে এই চ্যাপ্টার থেকে কি অঙ্কটা পড়েছে সেটা আগে করে নিই। আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা যদি আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে পুরোটা ভালোভাবে দেখো, আশা করি এই চ্যাপ্টার থেকে তোমরা 100% মার্কস ক্যারি করবে, এটা আমার চ্যালেঞ্জ। এই চ্যাপ্টারটা শিখতে গেলে তাও একটু বলে নিই, আমরা আগে যে ক্লাসে শিখে এসেছি অর্থাৎ ক্লাস 7-এ মৌলের সংকেত, যৌগের সংকেত কিভাবে লিখতে হয়, কোনো রাসায়নিক বিক্রিয়া কিভাবে লিখতে হয়, তার সমতা বিধান কিভাবে করতে হয়, সেগুলো এখানে আমরা ছোট ছোট করে আলোচনা করব। কিন্তু এত কিছু আলোচনা করতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে, বড় হয়ে যাবে, তোমাদের দেখতে বিরক্তকর লাগবে, তাই যতটা সম্ভব না বললে নয় সেটুকুই বলবো। এই চ্যাপ্টারটা শুরু করার আগে দেখে নেওয়া যাক আমাদের মাধ্যমিকের সিলেবাসে এই চ্যাপ্টারটা কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই চ্যাপ্টারটা বেশ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টার থেকে 90 নাম্বারের মধ্যে মোট 4 নাম্বার আসে। তার মধ্যে 1 নাম্বার আসে এমসিকিউ থেকে এবং 3 নাম্বার আসে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম থেকে। টোটাল 4 নাম্বার আসে এখান থেকে। সুতরাং বলতে পারি এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো শুরু করা যাক এই চ্যাপ্টারটা। শুরু করার আগে আমরা কিছু জিনিস নিয়ে আলোচনা করব যেটা আমরা পর্যায় সারণীতে পড়ে এসেছি, সেটা আমাদের এখানে লাগবে। আমি বারবার পড়ানোর সময় বলে এসেছি এবং তোমরা ক্লাস 8 থেকে এগুলো পড়ে এসেছো। 1 থেকে 20 অবধি মৌলের পরমাণু ক্রমাঙ্ক মনে রাখতে হবে, পর্যায় সারণীতে বলেছি। ক্লাস 9-এ যখন পরমাণু গঠন পড়িয়েছিলাম সেখানেও বলেছি, ক্লাস 8-এও ছিল, সেগুলো তোমরা পড়েছো। সবাই আশা করি হয়ে গেছে, আর যাদের হয়নি তারা একটু মেমোরাইজ করে নাও। আর যারা বলছে যে আমাদের মনে থাকছে না, কি করে মনে রাখবো, আজকে পড়ি কালকে ভুলে যাই, মনে থাকছে না বলে কোনো কিছু ব্যাপার নেই। কি হয়, আমি অনেক জিনিস অনেক স্যারের ক্ষেত্রে লক্ষ্য করেছি, অনেকে অনেক রকম নিজেদের থিওরি তৈরি করেন যে কিভাবে মনে রাখবো। তোমরা হয়তো ইউটিউব ঘাঁটলেও এরকম ধরনের অনেক তথ্য নির্ভর সূত্র পাবে। সেখানে কেউ বলছেন এইভাবে মনে রাখো, হা হি লি বে ক কা ইত্যাদি, এইভাবে হা হি লি বে মানে প্রত্যেকটা প্রথম অক্ষর দিয়ে তারা তৈরি করেন। আমি বলি এইভাবে বলতে তুমি যদি মাঝে কোনো একটা ভুলে যাও তাহলে কিন্তু তোমার পুরোটাই ভুল হয়ে যাবে। আবার কেউ করে গাঁট গুনে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন ইত্যাদি এইভাবে করেন। এই ক্ষেত্রেও সমস্যা হয় কি, ধরো তোমাকে জিজ্ঞেস করলাম এই 17 কার, তুমি গাঁট গুনছো, গাঁট গুনতে মাঝে কোনো একটা যদি ভুলে যাও তাহলে কিন্তু 17 কার সেটাও কিন্তু ভুল হয়ে যাবে। আবার মাঝে কোনো যদি একটা ভুলে যাও তারপরেটাও চট করে মনে পড়বে না। সুতরাং এই সমস্ত থিওরিগুলো খুব একটা ভালো বলে আমার মনে হয় না। আমি বলবো সিম্পল ওয়েতে এগুলো মনে রাখি, তাহলে দেখবে কি তোমাকে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তুমি সেই উত্তরটা দিতে পারবে। আমি যেভাবে বলছি, আমি যদি এইভাবে পড়ি হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, ফ্লোরিন 9, নিয়ন 10, এইভাবে যদি আমরা পড়ি
হয়তো তোমার কাছে এটা অনেক কঠিন হয়, এইভাবে কীভাবে মনে রাখবো। আমি বলছি আমার ওষুধ তুমি সেবন করো, বেশি নয় 3 থেকে 7 দিন সেবন করো, দেখবে সারা জীবনে এটা আর ভুলবে না। এইটা যদি তুমি মনে রাখতে পারো, শুধু ক্লাস 10 নয়, পরবর্তীকালে যারা সায়েন্স নিয়ে পড়বে ভাবছো তাদের এটা সারা জীবন কাজে লাগবে। এটা হয়তো মনে রাখা একটু মনে হচ্ছে কঠিন হচ্ছে, কিন্তু না, এটা যদি একবার মনে রাখি, অন্যরা যেটা এটা বলতে যেখানে 5 থেকে 10 সেকেন্ড কি 1 মিনিট টাইম নেবে, সেটা তোমার কাছে মিনিমাম 1 সেকেন্ডেই তোমার কাছে তোটা আমি পেয়ে যাবো। সুতরাং এইভাবেই চেষ্টা করি যে হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4 এইভাবে আমরা করব। সুতরাং আমরা শুরু করি সেটা দিয়ে, যেটা তোমরা পড়েছো, যারা জানো না তারা এটা ভালো করে নোট করো, কারণ এইটা পরমাণু ক্রমাঙ্ক যদি জানতে পারি তাহলে আমাদের এখানে যেটা লাগবে তাদের পারমাণবিক গুরুত্ব এখান থেকে সহজেই আমরা বের করতে পারবো। তাহলে আমরা এটা একটু শুরু করি। তো আমরা যেমন 1 থেকে 20 অবধি মৌলগুলোর পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী মনে রেখেছি, সেই অনুযায়ী লিখবো। সেটা আগে জেনে নিই কিভাবে। আমরা প্রত্যেকটা মৌলের সংকেত লিখবো। আমরা জানি হাইড্রোজেন H, এবং প্রত্যেকটা পরমাণু ক্রমাঙ্ককে আমরা নিচে লিখছি। হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, ফ্লুরিন 9, নিয়ন 10, সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, ফসফরাস 15, সালফার 16, ক্লোরিন 17, আর্গন 18, পটাশিয়াম 19 এবং ক্যালসিয়াম 20। এগুলো আসলে সবাই জানো, যারা জানো না এভাবেই পড়বো। হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4 এইভাবে পড়ে মনে করবো। প্রত্যেক দিন 7 দিনের কথা বলেছি, প্রত্যেক দিন ঘুমানোর আগে 2-3 বার করে পড়বো। শুয়ে একবার মনে করবো, যদি ভুলে যাই সঙ্গে সঙ্গে উঠে বই বা খাতা দেখবো। আবার সকালবেলা ঘুম থেকে উঠে আগে 2বার মনে করবো, না দেখে মনে করি মনে আছে কিনা, খাতায় 1-2বার লিখবো। এইভাবে 3 থেকে 7 দিন প্র্যাকটিস করো। আমি গ্যারান্টি দিচ্ছি তুমি সারা জীবন ভুলবে না। তবে মাঝে মধ্যে মেমোরাইজ করতে হবে, সপ্তাহে 1বার বা মাসে 2বার করে মেমোরাইজ করো, তাহলে দেখবে সারা জীবন আর ভুলবে না। এইভাবে যদি আমরা এই 20 অবধি মৌলের পরমাণু ক্রমাঙ্ক মনে রেখে দিতে পারি, তাহলে তাদের পারমাণবিক গুরুত্ব মনে রাখাটা খুবই ইজি ব্যাপার। সাধারণত কোন মৌলের পরমাণু ক্রমাঙ্ক যত, তার পারমাণবিক গুরুত্ব তার ঠিক দ্বিগুণ বা দ্বিগুণের থেকে 1 বেশি। যদিও 2-1টি ক্ষেত্রে ব্যতিক্রম আমরা দেখতে পাবো, না হলে সবাই ওই সূত্রই মেনে চলে। উদাহরণ হিসেবে আমরা দেখাই হাইড্রোজেন 1, হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1 কিন্তু পারমাণবিক গুরুত্ব 1। কেন? তোমরা সবাই জানো হাইড্রোজেনের কোনো নিউট্রন কণা নেই, তাই এর পারমাণবিক গুরুত্ব 1। এটা ব্যতিক্রম, যেগুলো ব্যতিক্রম আমরা গোল করে দিচ্ছি। হিলিয়াম 2 তার দ্বিগুণ হলে 4, এটা মিলছে। লিথিয়াম 3 তার দ্বিগুণ হলে 6 হওয়া উচিত, কিন্তু 1 বেশি 7। একইভাবে বেরিলিয়ামের 4 দুগুণে 8 হওয়া উচিত, তার থেকে বেশি 1 9। বোরনের 5 গুণে 10 হওয়া উচিত, 11। অর্থাৎ দেখলাম লিথিয়াম থেকে বেরিলিয়াম অবধি তার দ্বিগুণের থেকে 1 বেশি। আবার দেখো পরের কথা দ্বিগুণ হবে। কার্বনের 6 দুগুণে 12, নাইট্রোজেনের 7 দুগুণে 14, অক্সিজেনের 8 দুগুণে 16, সবাই দ্বিগুণ। ফ্লোরিনের 9 দুগুণে 18 হওয়া উচিত, তার জায়গায় 19। নিয়নের 10 দুগুণে 20, সোডিয়ামের 11 দুগুণে 22 হওয়া উচিত, 23। ম্যাগনেসিয়ামের 12 দুগুণে 24, অ্যালুমিনিয়ামের 13 দুগুণে 26 হওয়া উচিত, 1 বেশি 27। সিলিকনের 14 দুগুণে 28, ফসফরাসের 15 দুগুণে 30 হওয়া উচিত, 1 বেশি 31। সালফারের 16 দুগুণে 32। এই অবধি দেখো সবাই দ্বিগুণের থেকে 1 বেশি, দ্বিগুণ, দ্বিগুণের থেকে 1 বেশি, দ্বিগুণ, দ্বিগুণের থেকে 1 বেশি, অল্টারনেটিভলি চলতে থাকছে সালফার অবধি। ক্লোরিনের ক্ষেত্রে 17 দুগুণে 34 হওয়া উচিত, কিন্তু 1 বেশি হলে 35, কিন্তু না 1.5 বেশি, অর্থাৎ 35.5। এটি আমাদের ব্যতিক্রমী কেস, এটা আমরা গোল করে দিলাম। আর্গনও আমাদের ব্যতিক্রমী, 8 দুগুণে 36 হওয়া উচিত, কিন্তু তার থেকে 4 বেশি, প্রায় 40। তাহলে এটাও আমাদের ব্যতিক্রমী কেস, যদিও আমাদের আর্গন খুব একটা কাজে লাগবে না আমাদের এখানে। পটাশিয়াম 19 তার দ্বিগুণ হলে 38 হয়, 1 বেশি 39। ক্যালসিয়ামের 20 দুগুণে 40। তাহলে এইভাবে দেখো সব দ্বিগুণ বা দ্বিগুণের থেকে 1 বেশি। এগুলো যদি আমরা খাতায় একবার লিখে ফেলি, পরমাণু ক্রমাঙ্ক মনে থাকবে, তাহলে পারমাণবিক গুরুত্ব ইজিলি মনে থাকবে। এখন তোমরা বলতেই পারো যে কেন আমরা শুধু এত মনে রাখবো, পরীক্ষার কোশ্চেনে তো তার পারমাণবিক গুরুত্ব দেওয়াই থাকে। তুমি যদি টেস্ট পেপার, কোশ্চেন পেপার ইত্যাদি ঘাটো, তাহলে দেখতে পাবে হয়তো 70% অঙ্কতেই হয়তো পারমাণবিক গুরুত্ব দেওয়া আছে, 30% দেওয়া নেই। কিন্তু তোমাকে যদি এরকম কোশ্চেন দেয় কিছু দেওয়া নেই, তাহলে তুমি কি করবে? তখন সমুদ্রের মধ্যে তুমি একা কিছু করতে পারবে না। তাই বলছি কোশ্চেনের উপর বেস না করে আমি নিজের উপর বেস তৈরি করি। আমি কেন জানবো না? এগুলো জানলে আমার সারা জীবন কাজে লাগবে। সুতরাং এটা আমরা জানতে হবে, এটা মনে রাখতে হবে। ইন এডিশন, এর সঙ্গে বলি এই 20টা বাদ দিয়েও আরো
তিনটে বা চারটে মৌলের পারমাণবিক গুরুত্ব তোমাদের জেনে রাখতে হবে, সেগুলো পারলে তোমাদের একটু ভালো হয়। যেমন আমাদের বিক্রিয়ার রাশিগুলোকে দেখতে পাওয়া যায়, যেমন আয়রন বা লোহা, তার পরমাণু ক্রমাঙ্ক 26, কিন্তু ওই সূত্র ফলো করে না, এর পারমাণবিক গুরুত্ব হবে 55.85 বা আমরা 56 ধরতে পারি। একইভাবে কপারের 29, কপার বা তামার 29, কিন্তু এর পারমাণবিক গুরুত্ব 63.5, এটা ওই রুলস ফলো করে না। তারপর দেখবো জিঙ্ক বা দস্তা, তার 30, কিন্তু তার হচ্ছে 65, এও ওই রুলস ফলো করে না। এই কটা শুধু আমরা মনে রাখবো। এইভাবে যদি আমরা মৌলের পারমাণবিক গুরুত্বগুলো মনে রাখতে পারি, তাহলে আমাদের রাসায়নিক বিক্রিয়ায় যে কোনো অণুর আণবিক সংকেত, আণবিক গুরুত্ব, ফর্মুলা ওজন ইত্যাদি আমরা সহজে বের করতে পারবো। তাহলে আমাদের অঙ্ক করাটা অনেক সহজ হবে। সুতরাং এগুলো তোমরা সবাই মনে রাখবে, তাহলে তোমরা খুব সহজে এটা শিখতে পারবে। এবার আসি আমরা আমাদের চ্যাপ্টার রাসায়নিক গণনা, আমরা কিছু থিওরিটিক্যাল বেসিস কিছু জিনিস জানতে হবে, কারণ এই থিওরি থেকে আমাদের অনেক সময় কোশ্চেন থাকে, এগুলো না জানলে কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারবো না। তাহলে সেগুলো আগে একটু জেনে নিই, তারপরে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে আসবো। তাহলে সেগুলো আমাদের জানতে গেলে আমরা দেখছি এই চ্যাপ্টারটার নাম কি, রাসায়নিক গণনা। রাসায়নিক গণনা মানে এখানে রাসায়নিক বিক্রিয়া থাকবে। এখন যদি বলি রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, রাসায়নিক বিক্রিয়া বলতে বুঝি আমরা একটা জিনিস জানি যে কোনো একটা যৌগের সঙ্গে অন্য কোনো একটা যৌগ মেশালে দেখা যাবে তাদের একটা পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটাকে আমরা বলি রাসায়নিক বিক্রিয়া, এবং তাকে আমরা একটা সমীকরণ দ্বারা প্রকাশ করি, এটা বলা হয় রাসায়নিক সমীকরণ। তাহলে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে যদি আমরা ভালোভাবে বলি, যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ পরস্পরের সংস্পর্শে অথবা বাহ্যিক কোনো প্রভাবক, যেমন তাপ, চাপ, উষ্ণতা ইত্যাদির প্রভাবে সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে ভিন্ন কোনো এক বা একাধিক পদার্থে পরিণত হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। আমরা উদাহরণ হিসেবে দেখাই, সাপোজ মনে করি চুনাপাথর CaCO3, তোমরা জানো চুনাপাথরের সংকেত, আর যদি না জানো কিছু সংকেত আমাদের জেনে রাখতে হবে। চুনাপাথর, তাকে যদি আমরা উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করি, উত্তপ্ত করার জন্য আমরা এরকম ডেল্টা চিহ্ন ব্যবহার করি। ডেল্টা চিহ্ন থাকা মানে বুঝতে হবে একে তাপ দেওয়া হচ্ছে। দিলে আমাদের কি উৎপন্ন হবে, ক্যালসিয়াম অক্সাইড বা পোড়াচুন, তার সঙ্গে আমাদের উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে, এরকম বিক্রিয়া। এটাকে আমরা বলি রাসায়নিক সমীকরণ। এবং রাসায়নিক সমীকরণ লিখতে গেলে আমাদের কিছু টার্মস আছে, আমরা বলছি। আমরা আরেকটা রাসায়নিক বিক্রিয়া দেখাই, সাপোজ মনে করি কপার সালফেটের জলীয় দ্রবণে আমরা যদি একটা লোহার ছুরিকে ডোবাই, তাহলে দেখা যাবে কপার সালফেটের বর্ণটা নীল ছিল, সেটা সবুজ বর্ণের ফেরাস সালফেটে পরিণত হয়, তার সঙ্গে লোহার ছুরির উপর কপারের একটা লাল আস্তরণ দেখা যায়। এইগুলো রাসায়নিক বিক্রিয়া, যেগুলোকে আমরা সমীকরণ আকারে লিখেছি। এখন এই সমীকরণে আমাদের কিছু টার্ম আছে, সেগুলো জানতে হবে, তোমরা সবাই জানো আশা করছি। এই সমীকরণে যে আমরা অ্যারো চিহ্নটা ব্যবহার করেছি, অ্যারো চিহ্নের জায়গায় আমরা সমান চিহ্ন লিখতে পারি। সমান চিহ্ন তখনই লিখব যদি এই সমীকরণ বাম দিক এবং ডান দিকে মৌলের পরমাণুর সংখ্যার সমতা বিধান করা থাকে, অর্থাৎ কোন সমতাযুক্ত সমীকরণ যদি আমরা লিখি তবে সমান লিখতে পারবো, আর যদি সমতাযুক্ত না হয় তাহলে কিন্তু এই সমান লিখতে পারি না, তার পরিবর্তে আমরা অ্যারো চিহ্ন ব্যবহার করি। তবে আমরা অ্যারো চিহ্ন ব্যবহার করে সমতাযুক্ত সমীকরণ লিখতে পারি। সে সমান থাক বা অ্যারো চিহ্ন যাই থাক না কেন, যে কোনো রাসায়নিক বিক্রিয়া সমান বা অ্যারো চিহ্নের বাম দিকে যারা থাকে, অর্থাৎ যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাদেরকে বলা হয় বিক্রিয়ক বা ইংরেজিতে বলা হয় রিঅ্যাক্ট্যান্ট। এবং বিক্রিয়ার ফলে, রাসায়নিক বিক্রিয়ার ফলে যে পদার্থগুলো উৎপন্ন হয় সেটা একও হতে পারে একাধিক হতে পারে, তাদেরকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। তাদেরকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ, যাকে ইংরেজিতে বলা হয় প্রোডাক্ট। অর্থাৎ মনে করি A + B বিক্রিয়া করে যদি C + D উৎপন্ন হয়, তাহলে A + B হলো বিক্রিয়ক এবং C + D হলো বিক্রিয়াজাত পদার্থ। আমাদের এখানে CaCO3 বিক্রিয়ক একটাই, বিক্রিয়ক একও হতে পারে একাধিক হতে পারে, এখানে দুটো আছে, তিন তার অধিকও হতে পারে, তেমনি বিক্রিয়াজাত পদার্থ একটাও হতে পারে, একের অধিকও হতে পারে। এবারে আমরা যেটা জানবো, যে আমরা যে রাসায়নিক বিক্রিয়াগুলো লিখলাম, এই রাসায়নিক বিক্রিয়া থেকে আমরা কি কি জিনিস জানতে পারি। আমরা রাসায়নিক বিক্রিয়া থেকে অনেক জিনিস জানতে পারি, তার মধ্যে দুটো তথ্য মূলত আমরা জানতে পারি। কি কি? এক নম্বর হচ্ছে গুণগত তথ্য। গুণগত তথ্যটা কি? যেমন ধর আমি এই বিক্রিয়ার কথা বলি, এই বিক্রিয়া কে বিক্রিয়া করেছে, কপার সালফেটের সঙ্গে আয়রন বিক্রিয়া করে ফেরাস সালফেট প্লাস কপার উৎপন্ন করেছে। অর্থাৎ এই বিক্রিয়া আমরা গুণগত হিসেবে কি দেখতে পাচ্ছি, এখানে কপার সালফেটের সংকেত কি সেটা আমরা বুঝতে পারছি, আয়রনের সংকেত কি বুঝতে পারছি, ফেরাস সালফেটের সংকেত কি বুঝতে পারছি, কপারের সংকেত কি বুঝতে পারছি। অর্থাৎ প্রত্যেকটা মৌল বা যৌগের
সংকেত, চিহ্ন ইত্যাদি আমরা বুঝতে পারি। ঠিক আছে, এটা আমরা জানতে পারি, চিহ্ন সংকেত বোঝা যায় এবং পদার্থের নামও বোঝা যায়। 1 নম্বরে এটা আমরা বলতে পারি। 2 নম্বরে এই বিক্রিয়ক এবং বিক্রিয়ত পদার্থের গুণগত সংযুক্তি বোঝা যায়। এটা গেল গুণগত তথ্য। দ্বিতীয় নম্বরে আমরা যেটা আসবো, যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের এখানে, এটা নিয়ে আমরা এই চ্যাপ্টারে বেশি আলোচনা করব, সেটা হচ্ছে পরিমাণগত তথ্য। পরিমাণ মানে আমরা বুঝতে পারছি মাস, অর্থাৎ এর মধ্যে কি পরিমাণ পদার্থ উৎপন্ন হচ্ছে বা কি পরিমাণ পদার্থ বিক্রিয়া করছে সেগুলো আমরা জানতে পারি। অর্থাৎ 1 নম্বরে যদি বলি এখানে কত গ্রাম বা কত ভরের বিক্রিয়ক পদার্থ পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে কত ভরের বিক্রিয়ত পদার্থ উৎপন্ন হচ্ছে, তাদের পরিমাণ এবং তাদের ওজনের অনুপাত আমরা জানতে পারি। ঠিক আছে, আর কি জানতে পারি 2 নম্বরে, এখানে এই অণু বা পরমাণুগুলির সংখ্যা এবং তাদের অনুপাত আমরা জানতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি এর 1 মোলের সঙ্গে 1 মোল বিক্রিয়া করে এদের প্রত্যেকের 1 মোল উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়াম কার্বনেট 1 মোল বিয়োজিত হয়ে 1 মোল ক্যালসিয়াম অক্সাইড বা পোটাশিয়াম এবং 1 মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছে, এটা আমরা জানতে পারি। 3 নম্বরে জানতে পারি যদি কোনো বিক্রিয়াত্মক বা বিক্রিয়ক পদার্থগুলো যদি গ্যাসীয় হয়, প্রমাণ চাপ উষ্ণতায় তার আয়তন কত হবে, অর্থাৎ ওই গ্যাসটির আয়তন কত হবে। আমরা এখানে যেমন দেখেছি কার্বন ডাই অক্সাইড কিন্তু গ্যাস। ঠিক আছে, এই কার্বন ডাই অক্সাইড যদি গ্যাসীয় হয়, প্রমাণ চাপ উষ্ণতা অর্থাৎ এসটিপি তে এর আয়তন কত হবে সেটা আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারি। আমরা যেমন তাদের ভরও পেতে পারি, সেটা যদি গ্যাস হয় তার আয়তনও আমরা নির্ণয় করতে পারি। 4 নম্বরে আমরা আর কি জানতে পারি, এই গণনা থেকে, রাসায়নিক গণনা থেকে বিক্রিয়াটি ভরের নিত্যতা সূত্র অর্থাৎ ভরের সংরক্ষণ নীতি মেনে চলে কিনা সেটা আমরা জানতে পারি। তো এই ভরের নিত্যতা সূত্র বা ভরের সংরক্ষণ নীতিটা কি সেটা তোমরা ছোট ক্লাসে পড়ে এসেছো। তো কে আবিষ্কার করেন? এটা বিজ্ঞানী ল্যাভসিয়ার আবিষ্কার করেন। তো এই সম্পর্কে তো আমাদের কখনো কখনো শর্ট কোশ্চেন আসে, ভরের নিত্যতা সূত্র কে আবিষ্কার করেন। তো এখন আমরা জেনে নিই ভরের নিত্যতা সূত্রটা কি বলা হয়েছে। এখানে বলা আছে পদার্থের ভর অবিনাশী, একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। কোনো ভৌত এবং রাসায়নিক পরিবর্তনে পদার্থের অবস্থান্তর ঘটে মাত্র, এবং কোনো ভৌত এবং রাসায়নিক পরিবর্তনের আগে বা পূর্বে এবং পরে পদার্থের মোট ভর সর্বদা অপরিবর্তিত থাকে। এই পৃথিবীর মোট ভর সর্বদা ধ্রুবক। এটা হচ্ছে ল্যাভসিয়ার ভরের নিত্যতা সূত্র। পরবর্তীকালে এর কিছু ব্যতিক্রম দেখা যায়, আমরা সেগুলো নিয়েও পরে পরে আলোচনা করব। তো আমাদের এখানে আমরা ধরে নেব যে যে বিক্রিয়াগুলো করব সমস্ত বিক্রিয়াগুলোই ধরে নেব যে ল্যাভসিয়ার ভরের নিত্যতা সূত্র মেনে চলে, সেইভাবেই আমরা ক্যালকুলেশন এখানে করব এবং তোমরা সেটা দেখতে পাবে। তো যাই হোক, এরকম ধরনের অনেক সময় কোশ্চেন করে কোনো একটা বিক্রিয়া দিয়ে দিল, সাপোজ মনে করে তোমাকে একটা বিক্রিয়া দিল H2 + O2 সঙ্গে বিক্রিয়া করে জল উৎপন্ন করছে। আমি এই বিক্রিয়াটাকে ঠিক লিখলাম, আমি বিক্রিয়াটা হয়তো ঠিক লিখেছি কিন্তু এটা সমতাযুক্ত সমীকরণ করিনি। আমি তোমাদের বলেছিলাম কিছু সমতা কিভাবে করতে হয় সেটা দেখাবো, তো একটু শিখিয়ে নিই। এখানে সমতা কিভাবে করব, তাহলে আমরা দেখব সমতা বলতে বোঝায় বাম পক্ষের পরমাণু সংখ্যার সঙ্গে ডান পক্ষের পরমাণু সংখ্যা সমান করতে হবে। এখানে দেখো সমান করতে হবে মানে এই নয় যে যে সংখ্যাগুলো আছে আমি ডান দিকে যেখানে বসিয়ে দেবো সেটা হবে না। আমি একটু দেখিনি হাইড্রোজেন এখানে কটা আছে? দুটো, মানে পাশে যেটা আছে এখানে বা সামনে যে সংখ্যাগুলো থাকবে সবগুলো দিয়ে গুণ করতে হবে। এখানে কিছু মানে এক আছে তাহলে দুটো আছে, এইদিকে হাইড্রোজেন কটা আছে? দুটো, তাহলে হাইড্রোজেন সমান আছে। অক্সিজেন এখানে কটা আছে? দুই, এখানে আছে একটা, তাহলে আমরা অক্সিজেনটা নিয়ে নিই। তাহলে অক্সিজেন সমান করতে গেলে তুমি করলে কি এখানে দুই বসিয়ে দেবে না, এইভাবে করা যাবে না, কারণ এটা দুই বসিয়ে দিলেই অন্য দুটোর সংকেত হয়ে যাবে, এটা ভুল হয়ে যাবে। আমরা যে কোনো সংখ্যা বসিয়ে এটাকে সংখ্যা বিধান করি না কেন, সব সময়ের জন্যই সংখ্যাটা বসবে সেই যৌগ বা মূলের সামনে। তাহলে দুইটা কোথায় বসাবো? এইখানে। যখন এখানে দুই বসিয়ে অক্সিজেনের দুটো করে ফেললাম, অক্সিজেন অক্সিজেন মিলে গেল, কিন্তু হাইড্রোজেন তখন হয়ে যাচ্ছে দুটো করে চারটা। তাহলে এইদিকে যদি চারটা হয় তাহলে এইদিকে আমাদের চারটা হাইড্রোজেন করতে হবে, তাহলে এইটাকে দুই বসিয়ে দেবো, তাহলে সমতাযুক্ত সমীকরণ হয়ে গেল। তাহলে এখানে আমরা অ্যারো চিহ্নের জায়গায় আমরা সমান চিহ্ন এখানে ব্যবহার করতে পারি। যাই হোক, কোশ্চেনে তোমার দেওয়া আছে হয়তো যে এই বিক্রিয়া থেকে আমরা কি কি তথ্য পাই বা কি কি জিনিস জানতে পারি। আমরা বিক্রিয়ার আরো কিছু জিনিস আমরা পরে দেখব। বিক্রিয়া থেকে আমরা বিক্রিয়াটা এরকম হয়তো লেখা আছে এটা গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস, অর্থাৎ দু আয়তন হাইড্রোজেন গ্যাস এক আয়তন অক্সিজেন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে দু আয়তন স্টিম বা জলীয় বাষ্প উৎপন্ন করছে। তাহলে গুণগত তথ্যে কি বলবো? এই গুণগত তথ্যে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেনের সংকেত, হাইড্রোজেন পরমাণুর সংকেত, অণুর সংকেত, অক্সিজেনের পরমাণুর সংকেত, অণুর সংকেত এবং জলের সংকেত আমরা জানতে পারি। ঠিক আছে, পরিমাণগত তথ্যে আমরা কি দেখতে পাই? পরিমাণগত তথ্যে দেখতে পাই আমরা হাইড্রোজেন পারমাণবিক কত সেটা আমরা আগে দেখেছি। তাহলে 2 গুণিত হাইড্রোজেন পারমাণবিক 1 কারণ দুটো আছে যেহেতু, আর
দুটো হাইড্রোজেন পরমাণু আছে, 2 গুণিত 1 গুণিত 2 সমান হচ্ছে 4। এখানে অক্সিজেন পরমাণু কত? অক্সিজেন হচ্ছে 16, তাহলে 16 গুণিত 2 সমান 32। আর এখানে জলের আণবিক ভর কি করে বের করব? তাহলে এখানে দেখতে পাবো 2 গুণিত প্রত্যেকটা পারমাণবিক যত আছে সেগুলোকে যোগ করে আমরা পাবো। যেমন হাইড্রোজেন কত 1 গুণিত 2, অক্সিজেন কত 16। তাহলে এগুলোকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 2 + 16 সমান 18 গুণিত 2 সমান 36। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি 4 গ্রাম হাইড্রোজেন 32 গ্রাম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 36 গ্রাম জল বা স্টিম উৎপন্ন করছে। তাহলে 32 + 4 36, এই বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ মিলে যাচ্ছে, তার মানে ভরের নিত্যতা সূত্র মেনে চলছে। তাহলে এটা আমরা পরিমাণ তথ্য থেকে দেখতে পাচ্ছি। আমরা এও দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনের 4 ভাগ ওজন অক্সিজেনের 32 ভাগ ওজনের সঙ্গে যুক্ত হয়ে 36 ভাগ ওজনের আমাদের জল বা স্টিম উৎপন্ন করছে। এটা প্রথম তথ্য থেকে পেয়েছি, ওজনগত অনুপাত। দ্বিতীয়, যদি এগুলো সবাই গ্যাসীয় হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কত আয়তন, এসটিপি তে যদি আমরা নিই, এসটিপি তে 2 গুণিত 22.4 লিটার অর্থাৎ 44.8 লিটার এর কত আয়তন অক্সিজেন 22.4 লিটারের সঙ্গে বিক্রিয়া করে আমাদের 2 গুণিত 22.4 লিটার অর্থাৎ 44.8 লিটার আমাদের স্টিম উৎপন্ন করবে। যেহেতু এরা সকলেই গ্যাসীয় তাহলে এটা আমরা পেয়ে। আবার যদি আমরা আণবিক অনুপাত পাই তাহলে এর হাইড্রোজেন 2 অণু এবং অক্সিজেন 1 অণুর সঙ্গে বিক্রিয়া করে 2 অণু জল উৎপন্ন করছে। দ্বিতীয় সূত্রের চতুর্থটা আমরা তো বলেইছি যে আমাদের ভরের নিত্যতা সূত্র মেনে চলে, এগুলো আমরা জানতে পারি। এরকম ধরনের যে কোনো রিঅ্যাকশন তোমাকে যদি দেওয়া হয় তুমি আশা করি সবই লিখতে পারবে। ক্লিয়ার? খুব সহজ মনে হচ্ছে তাই তো? এরপরে আমরা আর কিছু জিনিস সম্বন্ধে আসবো যেগুলো আমাদের জেনে রাখা খুবই দরকার, সেগুলো আস্তে আস্তে আমরা আসছি। আস্তে আস্তে যেগুলো আসবো এই প্রসঙ্গে একটু বলে নিই যে আমরা রাসায়নিক বিজ্ঞান থেকে সব জিনিস কি জানতে পারি বিক্রিয়া সম্বন্ধে? না, সব জিনিস কিন্তু জানতে পারি না। কি কি জিনিস জানতে পারি না সেটা যদি আমরা দেখি, যেমন কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক বা বিক্রিয়ত পদার্থের অবস্থা অর্থাৎ সেটা কঠিন, তরল না গ্যাসীয় সেটা আমরা জানতে পারি না। যেমন এটা হচ্ছে কঠিন, কঠিন হলে থাকে এস ব্র্যাকেটে এস মানে সলিড, এটাও কঠিন ব্র্যাকেটে এস, এটা গ্যাস বলে ব্র্যাকেটে জি লেখা উচিত। এখনকার দিনে এটা নিয়ম হয়ে গেছে এগুলো লেখার কথা, কিন্তু আমরা সাধারণত লিখি না। দ্বিতীয় নম্বর কথা, এই বিক্রিয়ায় যে বিক্রিয়কগুলো আমরা ব্যবহার করেছি বা বিক্রিয়ত পদার্থগুলো ব্যবহার করেছি তাদের গাঢ়ত্ব কি সেটাও আমরা জানতে পারি না। এই বিক্রিয়াটা ঘটতে কত সময় লাগে সেটাও আমরা জানতে পারি না। অর্থাৎ এই বিক্রিয়ার গতিবেগ কত সেগুলো আমরা এখান থেকে কিন্তু জানতে পারি না। আর একটা মূল জিনিস জানতে পারি না, সেটা হচ্ছে বিক্রিয়া তাপের উদ্ভব হয় না শোষণ হয়, অর্থাৎ বিক্রিয়াটা তাপদায়ী না তাপশোষী বিক্রিয়া, এটাও কিন্তু আমরা এই রাসায়নিক সমীকরণ থেকে জানতে পারি না। তোমরা এগুলো জেনে রাখো, তোমাদের ভবিষ্যতে এগুলো। আমরা এতক্ষণ যে বিক্রিয়াগুলো দেখালাম সেগুলো আমাদের ল্যাভোইসিয়ের ভরের নিত্যতা সূত্র মেনে চলে, কিন্তু কিছু কিছু বিক্রিয়া আছে যে সকল বিক্রিয়ায় তাপের উদ্ভব বা শোষণ হয়, অর্থাৎ তাপদায়ী বা তাপশোষী বিক্রিয়ার ক্ষেত্রে ভরের নিত্যতা সূত্র মেনে চলে না। তো তাদের জন্য পরে আবার একটা নতুন সূত্র এলো যাকে বলা হয় ভর ও শক্তির সম্মিলিত নিত্যতা সূত্র, যেটা আমরা এখন পড়াবো। তো সেটা কোথা থেকে এলো? সেটা এলো আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্ব যখন এলো সেখান থেকে এসেছে। আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্বে বলা হচ্ছে ভরকে শক্তিতে এবং শক্তিকে ভরে রূপান্তরিত করা সম্ভব, এবং সেই তত্ত্ব থেকেই আমাদের এই সূত্রটার উৎপত্তি। আমরা এটা একটু জেনে নিই। তো জেনে নিতে গেলে আমরা এখানে সবকিছু লিখছি না, কারণ লিখতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে, তাই আমরা এখানে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা এখান থেকে লিখে নেবে। এর কি বলা আছে? বলা হচ্ছে যে ভরকে শক্তিতে এবং শক্তিকে ভরে রূপান্তরিত করা সম্ভব। তাই কোনো রাসায়নিক বিক্রিয়ার আগে এবং পরে ভর ও শক্তির মোট পরিমাণ একই থাকে। এই মহাবিশ্বে ভর ও শক্তির মোট পরিমাণ ধ্রুবক এবং অপরিবর্তনীয়। এখন এটা এসেছে আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্ব থেকে। আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্বটা কি সেটা আমাদের পরীক্ষা অনেক সময় কোশ্চেন আসে, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। তো আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্বে বলা আছে যে ভরকে শক্তিতে রূপান্তরিত করা যায় বা শক্তিকে ভরে রূপান্তরিত করা যায়। অর্থাৎ মনে করি কোন একটা m গ্রাম ভরের কোনো পদার্থকে যদি শক্তিতে রূপান্তরিত করা যায় এবং তা থেকে যদি E পরিমাণ শক্তি উৎপন্ন হয়, তাহলে যে পরিমাণ শক্তিটা উৎপন্ন হবে সেটা আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্ব অনুযায়ী E সমান mc², যেখানে c সমান শূন্য মাধ্যমে আলোর বেগ, যার মান তোমরা সকলেই জানো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আমরা যদি সিজিএস ইউনিটে বলি তাহলে এটা 3 × 10⁻10 সেমি পার সেকেন্ড হবে। এখন
এই সূত্র থেকে যদি বলি, আমি মনে করি যেই সূত্র থেকে আমরা পরবর্তীকালে আমাদের পারমাণবিক বোমা তৈরি হয়েছে, এর সাহায্যে আমরা বের করতে পারি যে 1 গ্রাম ভরকে যদি আমরা শক্তিতে রূপান্তরিত করি কি বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হতে পারে, সেটা তোমরা একটু দেখে নাও। আমি মনে করি তাহলে 1 গ্রাম ভরকে যদি শক্তিতে রূপান্তরিত করি তাহলে n এর মান কত হবে 1, c এর মান কত হবে 0 মাধ্যমে আলোর বেগ, অর্থাৎ এই মানটা আমরা বসাবো, অর্থাৎ 3 × 10⁻10 মিটার সেকেন্ড পার সেকেন্ড তার হোল স্কয়ার। তাহলে এইখানে শক্তির মানটা আমরা কি জানি, এখানে আর আমরা সিরিজ পদ্ধতিতে বসাচ্ছি r হয়ে গেল। তাহলে এটা কত হবে 9 × 10⁻20 r হবে। এটা যদি আমরা জুলে বের করি তাহলে কত হবে, তাহলে এটা হবে 9 × 10⁻13 জুল। কেন, আমরা জানি 10⁻7 আর সমান 1 জুল। আর এটাকে যদি আমরা ক্যালোরি করে প্রকাশ করতে চাই তাহলে এটাকে 4.2 জুল বা 4.18 জুল দিয়ে ভাগ করলে তত ক্যালোরি, আমরা জানি 1 ক্যালোরি সমান 4.2 জুল। এটা দিয়ে ভাগ করলে এটা এরকম 2.15 × 10⁻13 ক্যালোরি। কারণ আমরা কি জানি 1 ক্যালোরি সমান 4.18 জুল। আমরা এখন যদি দেখি ভর ও শক্তির সম্মিলিত নিত্যতা সূত্র কোন কোন বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। আমরা একটা বিক্রিয়া লিখি, সাপোজ মনে করি কাঠ বা কাগজকে যদি আমরা বায়ুতে পোড়াই, বায়ুতে কি আছে অক্সিজেন আছে, পোড়ালে আমাদের কি উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড প্লাস শক্তি, যেটাকে আমরা বলি তাপ শক্তি উৎপন্ন হবে। তাহলে এটা উৎপন্ন হবে, তাহলে এর ক্ষেত্রে কি ভরের নিত্যতা সূত্র প্রযোজ্য হবে। আমি যদি দেখি এখানে কার্বনের কত 12 গ্রাম, এখানে কার্বন 12 গ্রাম আর অক্সিজেন 32 গ্রাম, বিক্রিয়া করে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছে তাহলে 12 + 32 সমান 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করার কথা। তাহলে ভর ও শক্তি সম্মিলিত নিত্যতা সূত্র অনুযায়ী যেহেতু শক্তি উৎপন্ন হয়েছে তাহলে ভরটা কম হওয়া উচিত, কিন্তু এখানে যে শক্তিটা উৎপন্ন হয় সেটার মান অনেক কম হওয়ার জন্য এর ক্ষেত্রে ভরের যে হ্রাসটা হবে সেটা কিন্তু আমরা সাধারণ তুলনাযন্ত্রের সাহায্যে মাপতে পারবো না। সেজন্য কি হয়, আমরা এই সকল বিক্রিয়ার ক্ষেত্রে ভর ও শক্তি সম্মিলিত নিত্যতা সূত্রকে প্রয়োগ করব না। যে সকল রাসায়নিক বিক্রিয়ায় আমাদের প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়, যেমন নিউক্লিয় বিক্রিয়া বা পারমাণবিক বিস্ফোরণ, সেই সব বিক্রিয়ার ক্ষেত্রে ভরের হ্রাস অনেক বেশি পরিমাণে ঘটে এবং তাদের ক্ষেত্রেই আমরা এই সূত্রটা প্রয়োগ করে থাকি। আদারওয়াইজ আমরা যে সমস্ত অঙ্কগুলো করব সব ক্ষেত্রেই কিন্তু আমরা ল্যাভসিয়ের ভরের নিত্যতা সূত্রই প্রয়োগ করে অঙ্কগুলো করব। বুঝতে পেরেছো? এরপরে আমরা যেটা আসবো কিছু কিছু জিনিস যেগুলো তোমরা ক্লাস 9 বা 8 এ পড়ে এসেছো, যেমন ধরো পারমাণবিক গুরুত্ব। পারমাণবিক গুরুত্ব কাকে বলে? পারমাণবিক গুরুত্বকে আমি সংক্ষেপে লিখছি পাগু। পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর যাই বলি না কেন, যেটা আমরা একটু আগে তার ভরগুলো আমরা বলেছি। আমরা অনেক রকম সংখ্যা জানি, হাইড্রোজেন ভিত্তিক সংখ্যা বা হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল, আর সর্বাধুনিক সংখ্যা হচ্ছে C12 স্কেল। C12 স্কেলে কি বলা হয়েছে, এটাই কিন্তু আধুনিক সংখ্যা, যে কোন মৌলের একটি পরমাণু একটি C12 পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী তাকে মৌলের পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর বলে। অর্থাৎ আমরা বলতে পারি যে পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর, মৌলের একটি পরমাণুর ভর বাই, বলেছি একটি C12 পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ, বাই 1/12 গুণিত একটি C12 পরমাণুর ভর, C12 পরমাণুর ভর। তাহলে এটাকে বলা হয় পারমাণবিক গুরুত্ব। যেমন আমরা বলি অক্সিজেন পারমাণবিক গুরুত্ব কত 16, তোমরা জানো। যেমন ধরো ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব কত 35.5। অর্থাৎ অক্সিজেন একটি পরমাণু যা ভর হয় এটা C12 পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় এটা প্রায় 16 গুণ ভারী। ঠিক আছে, এই প্রসঙ্গে আরেকটা কথা, আর কিছু টার্ম আমাদের জেনে রাখা দরকার, যেমন গ্রাম পারমাণবিক ভর। গ্রাম পারমাণবিক ভর কাকে বলে? ক্লাস 9 এ তোমরা পড়ে এসেছো, কোন মৌলের পারমাণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় তাকে ওই মৌলের গ্রাম পারমাণবিক ভর বলে। তাহলে 1 গ্রাম পরমাণু অক্সিজেন বলতে আমরা 16 গ্রাম অক্সিজেনকে বুঝবো। এরকম কিছু টার্ম তোমরা জানো সবই এগুলো। একই রকম ভাবে আণবিক গুরুত্ব বা আণবিক ভর কাকে বলে সেটাও যদি আমরা বলি, ওই একই রকম সংখ্যা, কোন মৌল বা যৌগের একটি অণু একটি C12 পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী তাকে ওই মৌল বা যৌগের আণবিক ভর বলে। তাহলে একটি পরমাণু জায়গায় এখানে হয়ে যাবে একটি অণুর ভর। তোমরা এগুলো সবাই জানো নিশ্চয়ই।
তাহলে এগুলো আর নতুন করে বলছি না, একই রকম ভাবে গ্রাম আণবিক ভর কাকে বলে একই জিনিস। এরপর আমরা যেটা জানবো ক্লাস 9 এর বিষয় অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে। তোমরা জেনেছো এর দু রকম সংখ্যা হয়তো পড়েছো, তো দুটোকে কম্বাইন করে আমরা যদি বলি যে 1 গ্রাম অণু পরিমাণ কোনো পদার্থে উপস্থিত অণুর সংখ্যা অথবা 1 গ্রাম পরমাণুতে উপস্থিত পরমাণুর সংখ্যাকে আমরা বলি অ্যাভোগাড্রো সংখ্যা, যাকে আমরা n দ্বারা অথবা n0 দ্বারা অথবা na দ্বারা প্রকাশ করে থাকি, এবং যার মান তোমরা সকলেই জানো কত। হ্যাঁ ঠিক বলেছো, 6.022 × 10⁻23, সবাই এটা জানো। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মোল। মোল কাকে বলে এটাও তোমরা ক্লাস 9 এ বেশ ভালো করে জেনেছো। মোল কাকে বলে যদি আমরা বলি তাহলে বলবো কোন পদার্থের যে পরিমাণে ওই পদার্থের গঠনকারী উপাদান কণিকাকে কি হতে পারে, সে ইলেকট্রন হতে পারে, পরমাণু হতে পারে, অণু হতে পারে, আয়ন হতে পারে, তাই তো। উপাদানকারী গঠন কণিকার সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যার সমান হয়, সেই পরিমাণ পদার্থকে বলা হয় 1 মোল। এর আধুনিক সংখ্যা বলা হচ্ছে যে একটি শীতল আইসোটোপের 0.012 কিলোগ্রামে, অর্থাৎ শীতল আইসোটোপের 0.012 কেজিতে যত সংখ্যক কার্বন পরমাণু উপস্থিত থাকে সেই পরিমাণ পাওয়া থাকে। 1 কেজিতে যত সংখ্যক কার্বন পরমাণু থাকে মানে শীতল পরমাণু থাকে সেই পরিমাণকে বলা হয় 1 মোল। এখন মোলের যে ধারণাগুলো আমরা পেয়েছি সেগুলো যদি আমরা দেখি, আমরা মোল বলতে আমরা বুঝি কি যে অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণিকা অর্থাৎ 6.022 × 10⁻23, তাহলে এই সংখ্যক উপাদান কণিকা অর্থাৎ 6.022 × 10⁻23 বা আমরা যেটাকে বলি 1 মোল, ওই পরিমাণ উপাদান কণিকা যদি থাকে তাদেরকে আমরা শর্টে কিছু জিনিস টার্মে আমরা দেখব যেগুলো তোমরা হয়তো জেনেছো ক্লাস 9 এ। যেমন এই পরিমাণ যদি পরমাণুর ভর হয়, পরমাণু থাকে কোন একটা সময়, পরমাণুর ভরকে আমরা কি বলি, পরমাণুর ভরকে বলা হয় গ্রাম পারমাণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর বলা হয়। আর এটা যদি অণুর ভর ধরা হয় মানে এত সংখ্যক অণু আছে তার ভরকে আমরা কিভাবে প্রকাশ করব, অণুর ভর যদি বলা হয় তাহলে এটাকে বলা হবে গ্রাম আণবিক ভর, এটাকে বলা হবে গ্রাম আণবিক ভর। আর যদি আয়ন থাকে এত সংখ্যক তাহলে বলা হবে গ্রাম আয়নিক ভর। আর গ্যাসের ক্ষেত্রে যদি এসটিপিতে যদি অত সংখ্যক গ্যাসীয় অণু থাকে, গ্যাসীয় অণুর আয়তন কত হবে তোমরা সকলেই জানো কত, ঠিক বলেছো 22.4 লিটার বা আমরা বলতে পারি 22,400 ml। এই প্রসঙ্গে বলে নিই আরেকটা টার্ম আমাদের খুব লাগবে, সেটা হচ্ছে মোলার আয়তন। মোলার আয়তন কাকে বলে বলো তো, তোমরা সব 9 এ পড়ে এসেছো। মোলার আয়তন কাকে বলে, যেটা আমরা জানি মোলার আয়তন বলতে কি বুঝি যে কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে যে কোনো গ্যাসীয় পদার্থটা মৌলিক হতে পারে, যৌগ হতে পারে। কোনো গ্যাসীয় পদার্থের 1 মোল বা 1 গ্রাম অণুতে 1 গ্রাম অণু গ্যাসের আয়তনকে বলা হয় তার মোলার আয়তন, ঠিক আছে। তাহলে আরেকবার বলি, কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে যে কোনো গ্যাসীয় পদার্থের 1 মোল বা 1 গ্রাম অণুর আয়তনকে উহার মোলার আয়তন বলে। এখন অনেক সময় কোশ্চেন পড়ে, পরীক্ষায় গ্রাফিক কোশ্চেন পড়ে এসটিপি তে মোলার আয়তনের মান কত, তাহলে এসটিপি তে মোলার আয়তনের মান এক্ষুনি আমরা যেটা বলেছি 22.4 লিটার বা আমরা বলতে পারি 22,400 ml বা সিসিও আমরা বলতে পারি, ঠিক আছে। এই গেল আমাদের 9 এর জিনিস। এরপরে আমরা যেগুলো আসবো 10 এর, একদম 10 এর জিনিস যেগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ, সব ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় প্রায়শই কোশ্চেন থাকে, এটা আমরা একটু জেনে নেব। সেটা হচ্ছে গ্যাসের প্রমাণ ঘনত্ব এবং বাষ্প ঘনত্ব কাকে বলে এবং তাদের মধ্যে সম্পর্ক কিরূপ, তারপরে আমরা বিভিন্ন গাণিতিক প্রশ্ন। এবারে আসবো গ্যাসের প্রমাণ ঘনত্ব কাকে বলে। এর সংজ্ঞা বলা হচ্ছে প্রমাণ উষ্ণতা ও চাপে অর্থাৎ এসটিপি তে 1 লিটার কোনো গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে উহার প্রমাণ ঘনত্ব বলে। উদাহরণ হিসেবে আমরা বলি যে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব, হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব বলা হলো কত, যে 0.089 গ্রাম পার লিটার, ঠিক আছে। এটা উদাহরণ হিসেবে বললাম। বা এরকম ধরনের কোশ্চেন পড়ে হাইড্রোজেনের
প্রমাণ ঘনত্ব 0.089 গ্রাম পার লিটার বলতে কি বোঝো? তাহলে আমরা বলবো যে এসটিপি তে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর হলো 0.089 গ্রাম। বুঝতে পারছো সকলে? এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, যেটা বলা হয় বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্ব কাকে বলে? বাষ্প ঘনত্বকে আমরা সাধারণত বড় হাতের ডি দ্বারা প্রকাশ করি। বাষ্প ঘনত্বের সঙ্গে এটা বলা হয় যে একই উষ্ণতা ও চাপে কোনো নির্দিষ্ট আয়তন গ্যাসের ভর ওই একই উষ্ণতা ও চাপে সমায়তন হাইড্রোজেন গ্যাসের ভরের তুলনায় যত গুণ ভারী তাকে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব বলে। অর্থাৎ আমরা যদি সংক্ষেপে লিখি বাষ্প ঘনত্ব ডি সমান আমরা বলতে পারি ভি লিটার গ্যাসের ভর বাই ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। এটা বলতে হবে একই ব্র্যাকেটে লিখতে হবে একই উষ্ণতা ও চাপে। বাষ্প ঘনত্বের একক কি হবে যদি আমরা বলি? বাষ্প ঘনত্ব হচ্ছে দুটো গ্যাসের ভরের অনুপাত, তাই এর কোনো একক নেই। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রমাণ ঘনত্ব ও বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক। এইটা তোমরা হয়তো সংক্ষেপটা সকলেই জানো, কিন্তু অনেক সময় এটা নির্ণয় করতে দেয়। প্রমাণ ঘনত্ব ও বাষ্প ঘনত্বের সম্পর্ক আমরা কিভাবে বের করব? কিভাবে বের করব? আমরা ছিল বাষ্প ঘনত্ব কাকে বলে বলেছি? ভি লিটার গ্যাসের ভর বাই ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। সেটা ছিল একই উষ্ণতা ও চাপে। আমরা একই উষ্ণতা ও চাপটাকে দুজনের ক্ষেত্রে আমি মনে করি এটাকে প্রমাণ উষ্ণতা ও চাপে অর্থাৎ এসটিপি তে করে নিলাম। তাহলে বাষ্প ঘনত্বের সংখ্যা কিন্তু একই থাকলো, কিন্তু একই উষ্ণতা ও চাপটাকে আমরা এসটিপি তে করে নিলাম। তাহলে এটা যদি আমরা দেখি যেহেতু উপরে এবং নিচে দুজনের ক্ষেত্রে ভি লিটার, তাহলে দুটো থেকে ভি লিটার বাদ দিতে পারে, তো ভি দিয়ে ভাগ করে সবাই 1 লিটার। তাহলে বলতে পারি 1 লিটার গ্যাসের ভর বাই 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। এটা আমরা ব্র্যাকেটে লিখলাম এসটিপি তে। এখন আমরা এখানে দেখেছি হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব অর্থাৎ 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর 0.089 গ্রাম। তাহলে আমরা বলতে আর লিটার ক্ষেত্রে আমরা বলতে পারি গ্যাসের প্রমাণ ঘনত্ব, তাই তো? যে গ্যাসটা দিছি তার প্রমাণ ঘনত্ব। তাহলে আমরা বলতে পারি গ্যাসের প্রমাণ ঘনত্ব বাই 0.089 গ্রাম। এবার এখান থেকে আমরা যদি দেখি অর্থাৎ আমরা কি বলতে পারি? অর্থাৎ গ্যাসের প্রমাণ ঘনত্ব সমান তাহলে গ্যাসের বাষ্প ঘনত্ব গুণিত এটা, তাহলে বাষ্প ঘনত্ব এটা আমরা ডি দ্বারা প্রকাশ করি গুণিত 0.089। এটা আমাদের একটা ইম্পর্টেন্ট সূত্র, এর সাহায্যে আমাদের অনেক সময় অঙ্ক করতে হতে পারে। তাহলে এটা তোমরা মনে রাখবে, মন দিয়ে এটা আমাদের কাজে লাগবে। এরপরে আমরা আসবো কোন গ্যাসের বাষ্প ঘনত্ব ডি এবং আণবিক ভর এম এর মধ্যে কি সম্পর্ক আছে। আমরা এটা শর্টে হয়তো সকলে পড়ো, কিন্তু অনেক সময় ডেসক্রিপটিভ কোশ্চেনও থাকে এই সম্পর্কটি নির্ণয় করো। তাহলে আমাদের নির্ণয় করব এইভাবে। আমরা আগে জেনেছি বাষ্প ঘনত্ব কাকে বলে, অর্থাৎ বাষ্প ঘনত্ব ডি সমান আমরা বলতে পারি ভি লিটার গ্যাসের ভর এবং ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভরের অনুপাতকে, সেটা একই চাপ উষ্ণতায় হতে হবে, সেটা আমরা লিখলাম। তারপরে আমরা মনে করি ভি লিটার গ্যাসে অণুর সংখ্যা মনে করি সমানে, তাহলে একই চাপ ও উষ্ণতায় আমাদের অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী ভি লিটার হাইড্রোজেন গ্যাসের অণুর সংখ্যা n হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি তাহলে কি হবে n অণু গ্যাসের ভর বাই n অণু হাইড্রোজেন গ্যাসের ভর। এখানে লিখবো একই চাপ ও উষ্ণতা। এবারে আমরা n কে সঙ্গে ভাগ করে দিলে তাহলে কি হবে 1 অণু গ্যাসের ভর বাই 1 অণু হাইড্রোজেন গ্যাসের ভর। এখন এই একই ভাবে লিখবো একই চাপ ও উষ্ণতা। তাহলে এবারে আমরা কি জানি হাইড্রোজেন অণু দ্বিপরমাণু। তাহলে আমরা এখানে বলতে পারি যেহেতু তাহলে 1 অণু গ্যাসের ভর বাই 2 গুণিত একটি হাইড্রোজেন পরমাণুর ভর। এখন এটাকে আমরা কি বলতে পারি হাফ গুণিত এই হাফটাকে আগে কমন নিলাম, তাহলে 1 অণু গ্যাসের ভর বাই একটি
হাইড্রোজেন পরমাণুর ভর। আমরা হাইড্রোজেন স্কেল আমরা পড়েছি আণবিক গুরুত্বের সংজ্ঞায় কোনো অণুর একটি ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় যতক্ষণ ভারী তাকে উহার আণবিক গুরুত্ব বলে। তাহলে এখানে আমরা বলতে পারি হাফ ইনটু গ্যাসের আণবিক ভর, গ্যাসের আণবিক ভর ব্র্যাকেটে m। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, অর্থাৎ আমরা কি পেলাম এখান থেকে, অর্থাৎ তাহলে গ্যাসের আণবিক ভর যাকে m দ্বারা প্রকাশ করা হয়, আণবিক ভরকে m দ্বারা যদি আমরা প্রকাশ করি, m সমান কি হবে 2 গুণিত, তাহলে এই দুইটা এদিকে 2 গুণিত বাষ্প ঘনত্ব, মানে গ্যাসের বাষ্প ঘনত্ব, অবশ্যই গ্যাসের বাষ্প ঘনত্ব d। বা আমরা এখান থেকে অনেক সময় প্রমাণ করতে দেখাও যে m সমান 2d, এটা আমরা এখান থেকে প্রমাণ করতে পারি এবং এখান থেকে আমাদের অঙ্ক কাজে লাগে। তাহলে আমরা এখান থেকে যেটা পেলাম খুবই ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই রিলেশনটি, অর্থাৎ কোন গ্যাসের আণবিক গুরুত্ব উহার বাষ্প ঘনত্বের দ্বিগুণ, এবং এই সম্পর্ক থেকে প্রতি বছরই কোনো না কোনো কোশ্চেন থাকে, ম্যাথমেটিক্যাল কোশ্চেন থাকে, সেটা সব কোশ্চেন হতে পারে বা ম্যাথমেটিক্যাল প্রবলেমও আমাদের এরকম সম্পর্ক আসতে পারে। তো সুতরাং তোমরা সকলেই ভালো করে এটা ডিরাইভ করবে এবং এটা মনে রাখবে। এবার আমরা আসি যেটা তোমাদের বহু প্রতীক্ষিত যে ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা কিভাবে সলভ করব সেটা নিয়ে আসি, এবং খুব ইজি। আমরা যদি এই জিনিসগুলো মনে রাখি তাহলে ম্যাথমেটিক্যাল প্রবলেম, যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করাটা তোমাদের কাছে জাস্ট কোনো ব্যাপারই নয়। তো আমরা দেখে নিই কিভাবে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। এবার আসি ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে। আজকে আমি তোমাদের দুটো ম্যাথমেটিক্যাল প্রবলেম করে দেখাবো, পরের ভিডিওতে আমি আরো কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম এবং শর্ট কোশ্চেন বা ম্যাথমেটিক্যাল টাইপের শর্ট কোশ্চেন করে দেখাবো, তাহলে তোমাদের এই চ্যাপ্টার সম্বন্ধে ধারণা অনেক ক্লিয়ার হবে। আমরা প্রথমে যে কোশ্চেনটা তুলেছি এটা প্রায়শই টেস্ট পেপারে বিভিন্ন স্কুলের কোশ্চেনে দেখা যায় যে খোলা বাড়িতে 250 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে কি পরিমাণ ভরের হ্রাস ঘটবে। তাহলে আমরা ক্যালসিয়াম কার্বনেট মানে চুনা পাথর, আমরা এই বিক্রিয়াটা কেমন হবে সেটা আমাদের আগে জানতে হবে। প্রথমে বিক্রিয়াটা কি হবে, যদি বিক্রিয়া দেওয়া না থাকে তাহলে সেটা আমাদের জেনে নিতে হবে। আর দ্বিতীয় নম্বর কথা, তার সমতা বিধান করব তৃতীয় নম্বরে। 3 নম্বরে তাদের যার যার ভর বার করতে বলেছে তাদের আণবিক গুরুত্বগুলো বার করব। যদি আয়তন চাই তার কত আয়তন সেটা আমাদের বের করে নেব, দিলেই আমাদের অঙ্ক হয়ে যাবে, একদম সহজ ব্যাপার। তাহলে আমরা দেখে নিই। তাহলে আমাদের কি বলা আছে, ক্যালসিয়াম কার্বনেটকে তীব্রভাবে উত্তপ্ত করাচ্ছে খোলা বায়ুতে। এই বিক্রিয়াটা আমরা ভিডিওর প্রথমেই দিয়েছিলাম। অর্থাৎ একে যদি আমরা তীব্রভাবে উত্তপ্ত করি, ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড বা পোটাশিয়াম উৎপন্ন হবে, তার সঙ্গে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে যেটা বায়ুতে মিশে যাবে। অর্থাৎ এই পরিমাণ ভরটা আমাদের হ্রাস হবে। এটা যদি বায়ুতে মিশে যায় এটা এখানে থাকবে না, এটা যেহেতু কঠিন এটা থাকবে, এটা থাকবে না। তাহলে আমি কার ভর নির্ণয় করব, এই ক্যালসিয়াম কার্বনেটের ভর নির্ণয় করব, এটা চেয়েছে। আর ভরের হ্রাস কোনটা হবে, এটা যেহেতু উড়ে যাচ্ছে এই ভরের হ্রাস হবে, এর ভরটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা আগে দেখে নিই বিক্রিয়াটার সমতা বিধান আছে কিনা। দেখো একটা ক্যালসিয়াম মিলে গেছে, একটা কার্বন মিলে গেছে, তিনটে অক্সিজেন আর এদিকেও তিনটে অক্সিজেন মিলে গেছে, তার মানে বিক্রিয়াটার সমতা বিধান আছে। না থাকলে আগে বিক্রিয়ার সমতা বিধান করব, তারপরে বাকি প্রসেসগুলো করব। এরপর আমরা করব ক্যালসিয়াম কার্বনেটের আণবিক গুরুত্ব নির্ণয় করব। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক গুরুত্ব যদি আমরা দেখতে চাই, ক্যালসিয়ামের প্রত্যেকের পারমাণবিক গুরুত্ব যোগফল করব, তাহলে আণবিক গুরুত্ব বেরিয়ে যাবে। ক্যালসিয়ামের কত আমরা জানি 40, আমরা সেটা মনে আছে তোমাদের সকলের নিশ্চয়ই। প্লাস কার্বনের কত 12, প্লাস অক্সিজেনের কত 16, এখানে অক্সিজেন কত আছে 3টে, তাহলে 16 গুণিত 3, তাহলে এটা আমরা করব সমান কি হবে, তাহলে 16 থেকে 48, 48 এর সঙ্গে 12 যোগ করলে 60, 60 এর সঙ্গে 40 যোগ করলে 100, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর বের হলো 100। আর এই কার্বন ডাই অক্সাইড বের করব, যেহেতু আমাদের ক্যালসিয়াম অক্সাইডে চাই, তাহলে আমরা এটা বের করার দরকার নেই, ফালতু বের করার দরকার নেই। যদি চাইতো তাহলে আমি বের করতাম, তাহলে আমরা এটা বের করব। তাহলে এটা গ্যাসীয়, এটা ভর চেয়েছে, কি পরিমাণ ভরের হ্রাস হবে, তাহলে ভরটা বের করব, আয়তন বের করার আমার দরকার নেই। তাহলে কার্বনের কত আমরা জানি 12, আর অক্সিজেনের কত 16, কত অক্সিজেন আছে দুটো, তাহলে 16 × 2, তাহলে কত হলো 16 × 2 32, 12 44। তাহলে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে আমরা উত্তপ্ত করলে ভরের হ্রাস হয় কত গ্রাম, 44 গ্রাম। ঐকিক নিয়মে এই অঙ্কগুলো আমরা করে দেব, খুব সহজ হবে, সবাই ঐকিক নিয়ম জানো তোমরা। তাহলে আমরা এখানে লিখব 100 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে
উত্তপ্ত করলে ভরের হ্রাস হয়, ভরের হ্রাস হয়, কত হ্রাস হয়? 44 গ্রাম। তাহলে ওই কি নির্ণয় করব? 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ভরের হ্রাস হয়, তাহলে 44/100 গ্রাম। আর এখানে কত বলেছে? 250 গ্রাম। এটা করে নেব, 250 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ভরের হ্রাস হয় সমান তাহলে 44 গুণিত 250/100 গ্রাম সমান কত হবে? তাহলে 0 0 কাটলাম, 5 2 10, 5 5 25, 2 22 2 44, তাহলে 22 কে 5 দিয়ে যদি গুণ করি তাহলে হবে 110 গ্রাম। তাহলে শেষে উত্তর লিখে দেব। অতএব 250 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে খোলা বায়ুতে উত্তপ্ত করলে 110 গ্রাম ভরের হ্রাস ঘটবে। বুঝতে পারলে? কি সহজ অঙ্ক। তোমরা অঙ্ক দেখে পিছিয়ে যাও, সেই জিনিসটা যেন না হয়। বারবার বলছি, একটু জাস্ট ডাটাগুলো বসাবে। আমরা যদি রিঅ্যাকশনটা ঠিকঠাক করে লিখতে পারি, অঙ্কটা আমার এমনিতেই মুখ থেকে বেরিয়ে চলে আসবে। সুতরাং কোনো ব্যাপারই নয় অঙ্কটা করা। আরেকটা অঙ্ক আমরা দেখাই, মাধ্যমিকে পড়েছি এরকম একটা অঙ্ক তোমাদেরকে। এবারে আসি আজকের দ্বিতীয় ম্যাথমেটিক্যাল প্রবলেম, যেটা মাধ্যমিকে 2017 এসেছে। কি বলা আছে? অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন? এখানে দেওয়া আছে নাইট্রোজেন, অক্সিজেন, সালফার এবং হাইড্রোজেনের পারমাণবিক ভর দেওয়া আছে। আগের অঙ্কে কিন্তু দেওয়া ছিল না, সেজন্য আমি বলেছি বারবার যে পারমাণবিক ভরগুলো আমাদের মনে রাখতে হবে। তো আগে এটা করতে গেলে আমাদের যেগুলো জানতে হবে, অ্যামোনিয়াম সালফেটের সংকেত কি? বেশিরভাগই জানো, কেউ হয়তো জানো না। তার সংকেত কি হবে? কস্টিক সোডা, তাকে আমরা কি সংকেত দ্বারা প্রকাশ করি সেগুলো আমাদের জানতে হবে, না হলে আমরা ওটা করতে পারবো না। তারপরে তো আমরা বিক্রিয়াটা লিখতে পারবো। তাহলে আমরা লিখি অ্যামোনিয়াম সালফেট। সংকেত আমরা কিভাবে বের করি সেটা আগে দেখি। অ্যামোনিয়াম সংকেতকে আমরা কি দ্বারা প্রকাশ করি? NH4, অ্যামোনিয়াম। আর সালফেটকে আমরা সকলে কিভাবে প্রকাশ করি? SO4, তাই তো? আমরা অ্যামোনিয়ামকে সাধারণত NH4+ আর SO4 কে 2-, অর্থাৎ অ্যামোনিয়ার যোজ্যতা হচ্ছে 1 আর সালফেটের যোজ্যতা হচ্ছে 2। আমরা কোনো যৌগের সংকেত লেখার ক্ষেত্রে এর যোজ্যতা ওর ঘাড়ে, ওর যোজ্যতা এর ঘাড়ে চলে আসে, তাহলে এটা হবে এর যোজ্যতা ওর ঘাড়ে, ওর যোজ্যতা এর ঘাড়ে যদি চলে আসে তাহলে এরকম ভাবে হবে। তাহলে এটা হবে NH4(2)SO4। এটি হবে অ্যামোনিয়াম সালফেটের সংকেত। বুঝতে পেরেছো সকলে? আর যারা জানো তাদের তো কোনো সমস্যা নেই। তাহলে অ্যামোনিয়াম সালফেট। এবারে আমরা দেখব কস্টিক সোডা। কস্টিক সোডা এটা ডাক নাম। কার ডাক নাম? সোডিয়াম হাইড্রোক্সাইডের ডাক নাম হচ্ছে কস্টিক সোডা। এটা একটা তীব্র ক্ষার, অর্থাৎ NaOH, এটাকে বলা হয় কস্টিক সোডা। তাহলে এই দুটোকে যদি আমরা দিয়ে বিক্রিয়া করাই, আমরা জানি অ্যামোনিয়াম গঠিত যে কোনো লবণের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় আমাদের অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় এবং একটা লবণ উৎপন্ন হবে। তাহলে এখানে কি হবে আমরা দেখি। তাহলে লবণ উৎপন্ন সোডিয়ামের সঙ্গে সালফেটের বিক্রিয়ায় সোডিয়াম সালফেট উৎপন্ন হবে। সোডিয়াম সালফেটের সংকেত আমরা কিভাবে লিখব? তাহলে সোডিয়ামের যোজ্যতা 1, সালফেটের যোজ্যতা 2, লোহার যোজ্যতা এর ঘাড়ে, তাহলে Na2SO4, 1 হলে কিছু লেখার দরকার নেই। তারপরে আর কি উৎপন্ন হবে? অ্যামোনিয়া উৎপন্ন হবে। আমরা বলেছি অ্যামোনিয়ার সংকেত তোমরা সকলেই জানো, NH3। আর কি উৎপন্ন হবে? এখানে কিছু পরিমাণ জল উৎপন্ন হবে। তাহলে আমরা লিখলাম। এবার আমরা দেখে নিই বিক্রিয়ার সমতা বিধান হয়েছে কিনা। দেখো এখানে দেখো নাইট্রোজেন কটা আছে? এর হোল পজিশনে নাইট্রোজেন এখানে দুটো আছে, কিন্তু এখানে নাইট্রোজেন আছে একটা। তাহলে নাইট্রোজেনের সমতা বিধান হয়নি। তাহলে আমরা একটু দাগ দিয়ে রাখি কোনগুলো হয়নি। হাইড্রোজেন 4 2 8, 1 এ 9টা, এখানে হাইড্রোজেন আছে 3 2 5টা, তার সেটারও হয়নি। সালফার একটা মিলে গেছে। অক্সিজেনের এখানে 4টা মিলে আছে সালফেট হিসেবে, বাকি সোডিয়ামের একটা এখানে দুটো মিলেনি। আর 50 গ্রাম এখানে অক্সিজেন হাইড্রোজেন, আমরা হাইড্রোজেন আছে একটা, এখানে 4 2 8 1 9টা ভরে কিন্তু হাইড্রোজেন মিলেনি। তাহলে আগে মেলানোর জন্য আমরা আগে সমতা বিধান করব। কিভাবে করব? আগে প্রথমে যেটা দেখছিলাম নাইট্রোজেন, এখানে আছে দুটো, এখানে আছে একটা। তাহলে দুটো করার জন্য কি করব? এর আগে 2 দিলাম, তাহলে নাইট্রোজেন মিলে গেল। আবার দুটো সহজ আছে সেগুলো একটু দেখে নিই। এখানে সোডিয়াম একটা, এখানে আছে সোডিয়াম দুটো, তাহলে এখানে এর আগে আমরা 2 দিলাম, তাহলে সোডিয়াম আর নাইট্রোজেন আমরা মিলিয়ে নিয়েছি। এবারে বাকিগুলো মিলিয়ে দেখে নেব মিলছে কিনা, অর্থাৎ সালফার, হাইড্রোজেন আর অক্সিজেন মিলিয়ে দেখে নেব। সালফার একটা ছিল, একটাই আছে। অক্সিজেন
কটা আছে বসে দেখি, 4 2 6টা, এখানে দেখো 4, এখানে আছে একটা, তার মানে এটাকে 2 বসে 6 হয়ে যাবে। এবার দেখে নেবো হার্ডেনটা মিলেছে কিনা। হার্ডেন কত, 4 দুগুণে 8 2 10টা, এখানে কত আছে 3 দুগুণে 6 4 10, তার মানে আমাদের সমতা বিধান হয়ে গেছে। এইভাবে আগে সমতা বিধান করে নিতে হবে, তারপরে পরের স্টেপ তাদের আণবিক গুরুত্বগুলো বার করব। এরপরে আমাদের যেটা বলেছে, কি বলেছে, অ্যামোনিয়া উৎপন্ন করতে হবে কত গ্রাম, 6.8 গ্রাম। তাহলে আমাদের কার কার আণবিক গুরুত্ব বের করব, তাহলে অ্যামোনিয়াটা বের করব। আর কি চেয়েছে, উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন, তার মানে আমাদের অ্যামোনিয়াম সালফেটের আণবিক ভরটা বের করতে হবে। আর বাকি যেহেতু আর কারো চাইনি, তাহলে সেগুলো আমার বের করার দরকার নেই, কারণ ওগুলো বের করতে গেলে আমার বেশি সময় চলে যাবে, সময় আমাদের পেরিয়ে যেতে পারে। তাহলে যেগুলো চেয়েছে সেগুলোই আমরা বের করব। তাহলে অ্যামোনিয়াম সালফেট আমরা বের করব, কিভাবে বের করব, তাহলে আমরা এখানে দেখো NH4 এর হোল 2, তাহলে 2 গুণিত নাইট্রোজেন কত 14, হাইড্রোজেন কত 1, এবং কটা হাইড্রোজেন আছে 4, তাহলে 1 গুণিত 4 তার হোল 2, প্লাস সালফারে কত 32, প্লাস অক্সিজেন কত 16, কটা অক্সিজেন আছে 4টা, 16 গুণিত 4, তাহলে কত হচ্ছে, তাহলে 14 4 18 গুণিত 2 মানে 36, 18 মানে 36, প্লাস এখানে 32 যুক্ত 4 16 64 সমান কত হলো, 4 2 6 6 12 2 হাতে হলো 1 6 1 7 3 10 3 13, অর্থাৎ 132 গ্রাম অ্যামোনিয়াম সালফেট এখানে বিক্রিয়া করে অ্যামোনিয়া কত গ্রাম উৎপন্ন করেছে। তাহলে যেহেতু 2 মোল উৎপন্ন করেছে, তাহলে 2 গুণিত ব্র্যাকেটের মধ্যে নাইট্রোজেন কত 14 প্লাস হাইড্রোজেন কত 1 করে কটা আছে 3টে, তাহলে 2 গুণিত 17 সমান হচ্ছে 34 গ্রাম। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 132 গ্রাম অ্যামোনিয়াম সালফেট সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে 34 গ্রাম। তাহলে আমাদের যেটা চেয়েছে অ্যামোনিয়া 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট লাগবে। তাহলে এটাকে আমরা ঘুরিয়ে লিখব, কারণ আমাদের চাই, আমাদের দরকার এটা, তাহলে এটাকে ঘুরিয়ে লিখব, ডান দিকে লিখব। তাহলে এখানে লিখব এইভাবে 34 গ্রাম অ্যামোনিয়া NH3 উৎপন্ন করতে অ্যামোনিয়াম সালফেট অর্থাৎ NH4 হোল 2 SO4, তোমরা কথা লিখতে পারো, আমি সংখ্যা লিখে দিচ্ছি যাতে জায়গাটা খুলিয়ে যায়। অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন কত গ্রাম, এখানে আমরা বের করেছি 132 গ্রাম, 132 গ্রাম। তাহলে 1 গ্রাম ওই কি করে করব, 1 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন, তাহলে কত 132 বাই 34 গ্রাম। তাহলে এটা কত চেয়েছে 6.8 গ্রাম, তাহলে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন, তাহলে লিখব 132 গুণিত 6.8 বাই 34। তাহলে এখানে 6.8 এর দশমিকটাকে তোলার জন্য আমরা নিচে 10 দিয়ে গুণ করলাম। এবারে কাটাকাটি করতে সবাই নিশ্চয়ই জানো, এখানে 34 দুগুণে 68 2 5 এ 10, তাহলে এবারে আর আমি এখানে কাটাকাটি করতে পারছি না, তাহলে 132 কে 5 দিয়ে একবারে ভাগ করে দেব, তাহলে 5 গুণে 10 5 6 30 আর 5 4 এ 20, তাহলে কত গ্রাম বের হলো 26.4 গ্রাম। বুঝতে পেরেছো, খুবই সহজ, আশা করি তোমরা সবাই পারবে। তোমরা পারলে আজকে এরকম কিছু অ্যানসার তৈরি করো বই থেকে, আশা করি তোমাদের সকলের উত্তর মিলে যাবে। আর তোমাদের ভিডিওটা দেখে আশা করি ভালো লেগেছে, আর পরে আবার এই ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আমি আরো একটা ভিডিও তৈরি করব, সবাই আশা করি দেখবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা সকলেই লাইক এবং সাবস্ক্রাইব করবে, আর যাতে অন্যান্য ছাত্ররা সবাই এটা দেখতে পায় তোমরা যতদূর সম্ভব এটাকে বেশি করে শেয়ার করবে, যাতে সবারই উপকার হয়। ধন্যবাদ, সবাই ভালো থেকো।